কলেজ শীতকালীন ছুটি দেওয়ায় আম্মুর কাছে বায়না ধরলাম মামার বাড়ি বেড়াইতে যাব। আজ 3টা বছর হলো মামার বাসায় যায়নি, কিন্তু আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোন বের করে অবাক, কারণ মামা বাড়ি থেকে মামাই ফোন করেছে। আম্মুকে কথাটা বলতে লাগলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শোন, 4 দিন পর আমাদের গ্রামে আবার শীতকালীন মেলা চালু হয়েছে। তোদের সবার দাওয়াত রইল। তোরা কালই চলে আসবি কিন্তু। অন্য বোনকেও বলেছি, তোরা কিন্তু অবশ্যই আসবি। ঠিক আছে। তারপর আম্মু আরো কিছুক্ষণ মামার সাথে কথা বলে ফোনটা কেটে দিল। মনটা আমার খুশিতে নেচে উঠল। আমি তো এটাই চাচ্ছিলাম, আমার জন্য সোনায় সোহাগা। আম্মুকে বললাম, তুমি তো যেতেই চাইছিলে না, এখন তো দাওয়াত পেয়ে গেছো, এখন যাবে তো? যাব। খুশি? হুম, অনেক খুশি। তোর বাবা তো কালকেই যেতে বলল। কবে যাবে? তাহলে চলো কালকেই যাই। তোর আব্বু আগে বাসায় আসুক, তারপর বলবো। ঠিক আছে বলেই আমি আমার রুমে চলে আসলাম, আর আম্মু নিজের কাজে মনোযোগ দিল। ও, আপনাদের তো পরিচয়ই দেওয়া হলো না। আসুন পরিচয় হওয়া যাক। আমি রাকিব। বগুড়ায় ছোট একটা গ্রামে আমার বাসা। অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমি আব্বু আম্মুর একমাত্র সন্তান। আব্বু শিক্ষক, আম্মু গৃহিণী। মামা বাড়িতে যাওয়ার অধিক আগ্রহের কারণ হলো আমার মামাতো বোন মিম। মিমকে আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। মিমও আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমরা কেউ কাউকে বলতে পারি না। আমার আম্মুরা 3 বোন 1 ভাই, 2 খালার একটা করে মেয়ে, নাম ইতি আর হাফসা। আর মামার 2 মেয়ে, মিম আর মাহি। মিম ইন্টার ফার্স্ট ইয়ারে আর মাহি 7-এ। আম্মুরা 3 বোন 1 ভাই, এর সন্তানের মধ্যে আমি একটা ছেলে, তাই আমি সবার একটু বেশি আদরের। আমার নানু বেঁচে নেই, শুধু নানি আছে। রাতে খাওয়ার সময় আম্মু আব্বুকে বলল, আজকে ভাই ফোন করেছিল, দাওয়াত দিয়েছে। আর তাছাড়া রাকিবেরও কলেজ ছুটি, সেও বায়না করছে মামা বাড়িতে সময় কাটাতে। দাওয়াত দিয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু জমিতে যে এখনো শীতকালীন ফসল লাগানো হয়নি। আসলে আব্বু টিচারের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু জমি আছে, সেগুলো চাষ করতে ভালোবাসে। আব্বু এটা বলতেই আম্মু সহ আমারও মন খারাপ হয়ে গেল। তখন আব্বু বলল, ঠিক আছে, কাল তুমি রাকিবকে নিয়ে ওর মামা বাড়িতে যেও। আমি 2 দিনের মধ্যে জমির সব কাজ শেষ করে মেলার দিন চলে আসবো। এটা বলতে আমাদের মুখে হাসি ফুটে উঠল। আম্মু বলল, থ্যাংক ইউ। হুম। তারপর খুশি মনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, প্রায় 3 বছর পর মিমকে দেখিনি। কেমন হয়েছে নিজেও জানি না। যতই দূরে থাকি ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়ে আরো দ্বিগুণ হয়েছে। সব খালাতো বোনেরা আসবে, আর সবচেয়ে বড় কথা, কালকে মিমকে দেখতে পাবো। ভাবতে মনের ভিতরটা আনন্দে নেচে উঠছে। এসব ভাবতে ভাবতে খুশি মনে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। শীতের সকাল, তাই রোদটা খুব মিষ্টি লাগছে। রোদে বসে ফেসবুক ঘাঁটছি। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল, তাই খাবার খেয়ে রুমে এসে পড়লাম। দুপুরে গোসল করে কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিলাম। আম্মুও প্যাকিং করে নিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনটা আমার অনেক খুশি। প্রায় 1 ঘন্টা পর বাস থেকে নামলাম। ওখান থেকে একটা রিক্সা নিলাম। আরো 30 মিনিট পর ওখানকার স্ট্যান্ডে নেমে গেলাম। সেখান থেকে আবার গ্রামের রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে তারপর মামার বাড়ি। তাই আমি আর আম্মু হাঁটতে শুরু করলাম। 5 মিনিট হাঁটার পর আমি আম্মুকে বললাম, আম্মু, বলো। আব্বু এত বোকা কেন? কেন, তোর আব্বু আবার বোকার কি করলো? বোকা নয়তো কি, এত দূর কেউ কি বিয়ে করে, তাও হেঁটে হেঁটে মামার বাড়ি যেতে হচ্ছে? ওরে দুষ্ট ছেলে। আমি আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। আম্মুও মুচকি হাসলো। আরো কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মানে আমার মামার বাড়ি। গ্রামে সবার মাটি আর টিনের বাসা, কিন্তু মামা একটু মধ্যবিত্ত, তাই ছাদ দেওয়া ইটের বাসা। কিন্তু বাসার সামনে সুন্দর একটা উঠান, আর উঠানের পাশে একটা পুকুর, আর পুকুরের চারিপাশে মামা খেজুরের গাছ লাগিয়েছে। বাসায় ঢুকতেই প্রথমে মামির সাথে দেখা। আসসালামু আলাইকুম মামি।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাকিব? অনেক বড় হয়ে গেছো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন মামি? আলহামদুলিল্লাহ ভালো। আপা কেমন আছেন? ভালো আছি ভাবি। ভাই কোথায়? একটু বাজারে গেছে, এসে পড়বে। আমার চোখ জোড়া অস্থির হয়ে একজনকে খুঁজতেছে। আমার অস্থিরতা দেখে মামি বলে উঠল, রাকিব, কাকে খোঁজো? আমার গার্লফ্রেন্ড। মানে? মানে নানি। নানি কোথায়? রুমেই আছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। আমি লজ্জায় পুরা ডাহা মিথ্যা কথা বললাম, কারণ আমার চোখ জোড়া অস্থির হয়ে নানিকে নয়, বরং আমার মামাতো বোন মিমকে খুঁজছে, যার জন্য এখানে আসা। কিন্তু সে কোথায়, তাকে দেখতে পায় না কেন? তারপর নানি চলে আসলো, তাই আমি বললাম, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আমার গার্লফ্রেন্ড তো আরো সুন্দর হয়ে গেছে। তা আপনার এই রূপের রহস্যটা কি শুনি? এই শুরু হলো তোর ফাইজলামি। বলেই সবাই হাসতে লাগলো। আমিও হেসে নানিকে জড়িয়ে ধরলাম। তারপর আম্মু মামিকে বলল। ভাবি, মিম আর মাহি ওরা কই? আমি মনে মনে বললাম, এই তো আসল প্রশ্ন করেছে আম্মু। থ্যাংক ইউ আম্মু। তারপর আম্মু বলল, ও তো একটু পাশের বাড়ি গেছে। আপা, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ওদের ডেকে নিয়ে আসছি। ওদের ডাকতে হবে না, আসবেই নেই। তুমি আমাদের সাথে থাকো তো ভাবি, কতদিন পর দেখলাম। যা। আম্মু মোড়টাই খারাপ করে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু মামির সাথে উনুনে রান্না করছে আর গল্প করছে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আমি পুরো বাড়িটা ঘুরে দেখছি। একটা রুমে ঢুকে পড়লাম। রুমটা অনেক সুন্দর করে গোছানো, হয়তো বা এটাতেই মিম থাকে। রুমটা এত সুন্দর সাজানো দেখে আরও একবার ক্রাশ খেলাম। রুমটা যদি এত সুন্দর হয় তাহলে সেও অনেক সুন্দর হয়েছে। হঠাৎ বাহিরে ওর কণ্ঠ শুনতে পেলাম, তার মানে ও আসছে, আম্মুর সাথে কথা বলছে। ফুপি, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি একাই এসেছেন, আর কেউ আসেনি? না, রাকিব আসছে। রাকিব ভাইয়া কোথায়? রাকিব রুমেই আছে, যাও। মিম আর এক মুহূর্ত দেরি না করে আমার সাথে দেখা করার জন্য ছুটে আসলো। প্রথমে গেস্ট রুমে গিয়ে আমাকে না পেয়ে সব রুম খুঁজতে লাগলো। অবশেষে তার রুমে এসে আমাকে খুঁজে পেল। দরজা খোলার শব্দ পেলাম। আমি উল্টো দিকে ঘুরে আছি, কেউ কোনো কথা বলছি না। আমি বুঝতে পারছি এটা মিম, কারণ ও আসার সাথে সাথে আমার হার্টবিট অনেক জোরে জোরে ধকধক করছে। দুইজনই নিস্তব্ধ। এতক্ষণ ওকে দেখার জন্য অস্থির ছিলাম, আর ও কাছে আসার পর কেন জানি পেছনে ঘুরে তাকাতেই পারছিলাম না। হঠাৎ মিম বলে উঠল, কেমন আছো তুমি? ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি পিছন ফিরেই আমার সাথে কথা বলবে, আমার দিকে তাকাবে না? সেরকম কিছু না। বলেই আমি মিমির দিকে ফিরে তাকালাম। ওর দিকে তাকাতেই আমার চোখ মিমির দিকে আটকে যায়। মনে হচ্ছে পৃথিবী এখানেই থেমে যাক। দেখার তৃষ্ণাটা মিমকে দেখার পর আরো বেড়ে গেল। আগের থেকে অনেকটা বেশি সুন্দরী হয়ে গেছে মিম। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো ওর এই সুন্দরতা নিয়ে একটা কবিতায় লিখে ফেলতেন। ওর দিকে তাকিয়ে আমি আরো একবার ক্রাশ খেলাম। আমার ধ্যান ভাঙলো মিমের কথায়। মিম বলে উঠল, ভাইয়া, এভাবে কি দেখছো? তুমি তো আমার দিকে তাকাতেই চাইলে না। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। যাক, তবুও লক্ষ্য করেছো। আচ্ছা বাদ দাও। আচ্ছা, এখন বলো, তুমি ভালো ছিলে না, এখন আবার অনেক ভালো। কারণটা কি? কারণটা অজানা, আর জানলেও বলতে পারবো না। মিম বিড়বিড় করে বলল, এখনো সেই ভীতুই রয়ে গেছে, কখনো বলতে পারবেও বলে মনে হয় না। কিছু বললে? না, কিছু না। এখন কোন ক্লাসে আছো তুমি? ইন্টার ভর্তি হলাম। ও, ওকে। চলো আম্মু আর ফুপির কাছে যাই। না, এখানে থাকো না প্লিজ কিছুক্ষণ। ওকে। তারপর কিছুক্ষণ মিম আমার কাছে থাকতেই বাজার থেকে ফিরে আসলেন মামা। তখন মিম বলল, এখন আমি যাই, আব্বু এসে পড়েছে। বলেই আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একদরে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মামা আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। দুলাভাই কই? তোর দুলা ভাই 2 দিন পর আসছে। ও আচ্ছা, ভাগিনা কই? অনেকদিন দেখি না। রুমেই আছে। তারপর আমিও রুম থেকে বের হয়ে মামার সাথে দেখা করলাম।
তার সাথে কৌশল বিনিময় করলাম। তারপর মামা রুমে চলে গেল। আমি আম্মুর সাথে উনুনের পাশেই বসে রইলাম। মিমও সেখানে আছে। আমি মাঝে মাঝে মিমের দিকে আর চোখে তাকাচ্ছি। দেখলাম মিমও মাঝে মাঝে তাকাচ্ছে। রাতে খাওয়ার সময় আমি চেয়ার টেনে বসে পড়লাম। মিম এসে আমার পাশের চেয়ার টেনে বসে পড়ল। খাওয়ার সময় পায়ে নরম কিছু স্পর্শ পেলাম। নিচের দিকে খেয়াল করে দেখলাম মিম আমার পায়ে আলতো করে তার পাটা স্পর্শ করাচ্ছে। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম মুচকি মুচকি হাসছে। মামার কণ্ঠ পেয়ে মিম পাটা সরিয়ে নিল। মামা বলে উঠল, ভাগিনা এখনো টাইট প্যান্ট পরে আছে কেন? আমার লুঙ্গি আছে, ওটা দিবনি? না মামা, আমি লুঙ্গি পরবো না। কেন, কি সমস্যা? সমস্যা আছে, আপনাকে বলা যাবে না। কেন? নানু ভাই লুঙ্গি পরলে আরামে ঘুমাতে পারবা। আমার এত আরাম লাগবে না নানি। আমাদের কথা শুনে আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। আম্মু হাসি দেখে মামা বলে উঠল, কি ব্যাপার আপু, তুমি হাসছো কেন? ঘটনা কি বলো তো একটু। আম্মু না প্লিজ। তখন মিম আমার মুখ চেপে ধরে বলল, ফুপি তুমি বলো তো কাহিনী কি? আসলে ও রাতে লুঙ্গি পরলে সকালে সেই লুঙ্গি খাটের তলায় পাওয়া যায়। এটা শুনে সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর মিম তো আমার মুখ ছেড়ে দিয়ে অট্ট হাসি দিতে লাগলো। আমি আম্মুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, যা, আম্মু আমার 5 গ্রাম মান সম্মান রেখে বাকি মান সম্মানগুলো ফালুদা করে দিল। মিম এখনো অট্ট হাসি দিচ্ছে, তাই আমি ওর পায়ে অনেক জোরে পা রাখলাম। আর মিম আহ করে উঠল। মামা বলল, কি হয়েছে? মনে হয় বিড়াল। ও আচ্ছা। এবার আমি মুচকি আসলাম। মিম আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো আমল না দিয়ে খাবার খেতে লাগলাম। খাওয়া শেষে আমি আমার রুমে চলে গেলাম। দেখলাম পেছনে পেছনে মিমও আমার সাথে আমার রুমে চলে আসছে। আমি মিমকে বললাম, কি ব্যাপার মিম, তুমি আমার রুমে? তুমি আমাকে পা দিয়ে এত জোরে ঘুঁতে দিলে কেন? তুমি আমার ওই কথা শুনে এত জোরে হেসে উঠলে কেন? ওইটা তো হাসির কথায়, এত বড় ছেলের নাকি লুঙ্গি ঠিক থাকে না। আবার? ও সরি। ঠিক আছে। জানো পায়ে কত জোরে ব্যথা পেয়েছি? ও তাই, তাহলে পাটা একটু এগিয়ে দাও দেখি। বলে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর আমার হাঁটুর উপর মিমের পাটা উঠিয়ে নিলাম। মিম বলে উঠল, কি করছো? চুপচাপ দেখে যাও। তারপর মিম চুপ হয়ে গেল। দেখলাম পাটা লাল হয়ে গেছে, মানে সত্যি অনেক জোরে গোতা লেগেছে। তারপর আমি আমার হাঁটুতে মিমের রাখা পায়ের উপরে কিস করলাম। আমার এমন কাণ্ড দেখে মিম অবাক হয়ে গেল। আমি এরকম করব সেটা ভাবতেই পারেনি। মিম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তারপর আমি বললাম, তখন ব্যথা দিয়েছি, নাও এখন আদর দিলাম, এখন খুশি? মিম আমার কথায় কোনো উত্তর না দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছে জানি না। সকালে ঘুম ভাঙলো মিমের ডাকে। মিম ছোট বোন মাহিও ছিল। রাকিব ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? যাও তো আম্মু, ডিস্টার্ব করো না, আর একটু ঘুমাই। আমাকে আম্মু বলা তাই না? দাঁড়াও, ঘুমের 12টা বাজাচ্ছি। বলেই মিম রান্নাঘর থেকে এক বালতি পানি এনে গায়ে ঢেলে দিল। আর সাথে সাথে আমি বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠি। এমনিতেই শীতের সকাল, তার মধ্যে যদি সাত সকালে ঠান্ডা পানি পড়ে, ব্যাপারটা কি হবে বোঝুন আপনারা। মিমের দিকে তাকিয়ে দেখি মিম হেসেই কোল পাচ্ছে না। আমি বললাম, এইটা তুমি কি করলে? আমাকে আম্মু ডাকার ফল। আরে আমি তো ঘুমের ঘোরে বলে ফেলেছি। তবুও বলছো তো? ভালো করেছ। বাহিরে যেতেই মামা আমি জিজ্ঞেস করলেন, এরকম কেন হলো? আমি কিছু না বললেই মাহি সবকিছু বলে দিল। মামি একটু মিমকে বকা দিলেন। আমি নিষেধ করায় থামলো। মামি ভেজা শরীরে না থেকে গোসল করতে বললেন। তাই আমি ওয়াশরুমে গিয়ে সাত সকালেই গোসল করে নিলাম। খালি টাওয়াল পরে রুমে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করব এমন সময় মিম আমার রুমে আসলো। আর আমিও তখন মিমের দিকে তাকালাম। মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর আমি করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি একটা চিৎকার দিলাম, আ বলে মিম একটা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে গেল। আমিও তাড়াতাড়ি করে কোনো রকম ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর মিমের রুমে চলে আসলাম। এসে দেখলাম মিম নেই, তাই বাইরে চলে আসলাম। এসে দেখি এখানেও মিম নেই। মামিকে বললাম, মামি মিম কই? জানি না, ছাদে দেখো। ওকে। তারপর আমি সরাসরি ছাদে চলে আসলাম। এসে দেখি মিম এখানে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। তাই মিমি বলল,
কিছু বলবে নাকি ভাইয়া? হ্যাঁ, না মানে, কি হ্যাঁ না না করছো? হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো। না মানে, তখন তুমি কি কিছু দেখেছো কখন? ড্রেস চেঞ্জ করার সময়? মিম আমার কথা শুনে মুচকি হাসলো। ওর হাসি দেখে আমার ভয় লাগছে, সত্যি কিছু দেখে নিল না তো। তাই আমি আবার বললাম, মিম তুমি হাসো কেন? কি কিছু কি দেখেছো? সত্যি করে বলো। আমি কিছুই দেখিনি। বলে মিম হাসি হাসি নিচে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, কিছু না দেখলে ও এভাবে হাসে কেন? এটা মিম ঠিক করলো না। তারপরও আমি নিচে চলে আসলাম। এসে সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। বিকেলে ছোট খালামণিও চলে আসলো, সাথে ছোট খালামণির মেয়ে হাফসা আর খালামণির কোলে আরেকটা পিচ্চি মেয়ে। আমি খালামণির কাছে গিয়ে বললাম, কেমন আছেন খালামণি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খালামণি, এই পিচ্চি আবার কবে হলো? জানি না তো। নাম কি? 3 বছর হলো। ওর নাম হাবিবা। বাহ, সুন্দর নাম তো। তা হাফসা, তুমি কোন ক্লাসে এখন? 7 ভাইয়া। ও আচ্ছা। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিতে সন্ধ্যায় বড় খালামণির আগমন, আর সাথে ওনার মেয়ে ইদি। আমি ওনার কাছে গিয়ে, আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাকিব বাবা? আলহামদুলিল্লাহ ভালো খালামণি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইতি কেমন আছে? তুমি কোন ক্লাসে? ভাইয়া আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার। বাহ, এতক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। তারপর সব খালামণি, আমার আম্মু, মামি, নানি উনুনে রান্না করছে আর আড্ডা দিচ্ছে। আর আমরা খালাতো ভাই বোনেরা মিলে একসাথে আড্ডা দিয়েছি। কতদিন পর সবাই এরকম একত্রিত হয়েছি আমার নিজেরই মনে নেই। আড্ডা দেওয়ার সময় ইতি হেসে এসে আমার গায়ের উপর ঢলে পড়ছে, যেটা মিমের একদম পছন্দ হচ্ছে না, আর আমারও পছন্দ হচ্ছে না। রাতে খাওয়ার সময় বড় খালামণি আমার আম্মুকে হঠাৎ করে বলে উঠল, বোন, তোর ছেলেকে বিয়ে দিবি না? খালামণির কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আমি ওনার কথা শুনে কাছে লাগলাম। দেখলাম মিম আমার দিকে তাকিয়ে আছে। মিম পানির গ্লাস এগিয়ে দিল। আমি পানি খেয়ে বললাম, কি বলেন খালামণি, আমার কি এখন বিয়ের বয়স হচ্ছে নাকি? কলেজে উঠলেই বিয়ের বয়স হয়ে যায় আব্বু। কিছুক্ষণ পর খালামণি আবার বলে উঠল, শোন বোন, তুই চাইলে আমার মেয়ে ইতির সাথে তোর ছেলে রাকিবের বিয়ে দিতে পারি। খালামণির কথা শুনে আমি বিষম খেলাম, তাই একটু পানি খেয়ে শান্ত হলাম। এতক্ষণে খালামণির আসল উদ্দেশ্য জানতে পারলাম। ইটির দিকে তাকিয়ে দেখি সেও মুচকি মুচকি হাসছে, তার মানে ইটু রাজি আছে। তারপর আমি মিমের দিকে তাকালাম, দেখলাম মিমও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মনটা একটু খারাপ। আমি খালামণিকে বললাম, খালামণি, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর আপনার মেয়েকে তো করার কোনো প্রশ্নই আসে না। বলে আমি খাওয়ার প্লেট ছেড়ে উঠে পড়লাম। মামি বলল, রাকিব, খাওয়া শেষ করে যাও। না মামি, খিদে নেই, খিদে চলে গেছে। বলে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মিমো আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, তুমি এইভাবে রিয়াক্ট করলে কেন? আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি। মিম বিড়বিড় করে বলছে, প্লিজ এখন তো বলে দাও। আমি কিছু বলতে যাব, তখনই বাকি খালাতো ভাই বোনেরা আমার রুমে চলে আসলো। আর কিছুই বলতে পারলাম না। মিম ওদের বলল, তোমরা এখানে? আমারও আড্ডা দিতে আসলাম। তারপর আর কিছু না বলে সবাই আড্ডা দিতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে যে যার রুমে ঘুমানোর জন্য চলে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো মিমে ডাকে। ভাইয়া বলো কি হয়েছে? ওঠো। কেন? আর এত ভোরে আমি কখনই উঠি না। যাও তুমি, আমি ঘুমাবো। উঠবে নাকি কালকের মতো গায়ে পানি ঢেলে দেবো? এত ভোরে উঠে কি করব বলো? চুরি করে খেজুরের রস খাবো, আসো। বাইরে ইতি হাফসা দুইজনই দাঁড়িয়ে আছে। কি চুরি করব? কিছুই হবে না, আসো। চুরি করে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা, আসো তো। বলে মিম আমাকে জোর করে টেনে তুললো। তাই ফ্রেশ হয়ে আসলাম। উঠে অনেক ঠান্ডা লাগছে, তাই মিমকে বললাম, অনেক ঠান্ডা লাগছে, দাঁড়াও একটা চাদর নেই। তারপর আমি চাদর গায়ে জড়িয়ে খালাতো বোন আর মিমের সাথে বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি চারিদিকে কুয়াশায় ঢাকা। মনে হয় কুয়াশা চারদিকে আমাদের ঘিরে রেখেছে। ওদের সাথে বের না হলে বুঝতেই পারতাম না শীতের সকালটা এত সুন্দর আর মধুর হয়। মিমকে একটা ধন্যবাদ জানালাম। মামার বাসার বাইরে একটু দূরে গিয়ে পুকুর পাড়ে চারদিকে শুধু খেজুরের গাছ। প্রতিটা খেজুরের গাছে একটা করে ঠিলা ঝুলছে। আর তখন মিম বলল, ভাইয়া কাছে ওঠো। আমি একটা খাটো গাছে উঠে খেজুরের রসের
ঠিলাটা পারলাম, রস পুরো ভর্তি হয়ে আসে। আমি ওদের বললাম, নাও, কে খাবে খাও। তুমি আগে খাও। ঠিক আছে বলে ঠিলা থেকে কিছু রস খেলাম। অনেক ঠান্ডা কিন্তু অনেক মজাদার। তারপর একে একে সবাই রস খেলো। ওদের গায়ে মোটা সোয়েটার আছে, কিন্তু মিম হালকা সোয়েটার পরেছে, তাই খেজুরের রস খেয়ে মিম ঠান্ডায় ঢকঢক করে কাঁপতে লাগলো। মিম আমাকে বলল, ভাইয়া আমার অনেক ঠান্ডা লাগছে। বলে হাত দুটো মুঠো করে কাঁপতেছে। তারপর আমি আমার গা থেকে চাদরটা খুলে ওর গায়ে পরিয়ে দিলাম। এটা করে দেখি ইতি আর হাফসা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি তোমরা তাকিয়ে আছো কেন? ভাইয়া মিমকে যেভাবে কেয়ার করছো মনে হচ্ছে তোমার বউ। বলার সাথে সাথে মিম আমার দিকে তাকালো। দেখলাম মিম লজ্জা পাচ্ছে। তারপর আমি ওকে বললাম, পিচ্ছি আছো, পিচ্ছির মতোই থাকো, বেশি পাকনামো না করে চলো এখান থেকে। বলেই আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আহ করে ধপ করে মাটিতে বসে পড়লো। তখন আমি বললাম, কি হয়েছে মিম, এরকম বসে পড়লে কেন? পায়ে কি জানি ফুটে গেছে ভাইয়া। দেখি আমাকে পাটা দেখাও তো। তারপর মিমের পাটা দেখে বললাম, মিম এটা তো খেজুরে কাটা, তুমি একটু দেখে চলবে না? তারপর পায়ের কাঁটাটা টান দিয়ে বের করলাম। অনেকটাই বড় কাঁটা ছিল। মিম বলল, অনেক ব্যথা করছে ভাইয়া, মনে হচ্ছে হাঁটতে পারবো না। তাহলে এখন উপায়, যাবা কেমনে? তারপর আমি মিমকে আমার কোলে ওঠালাম। এটা করায় ইতি আর হাফসা আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর মিম লজ্জা পাচ্ছে। মিমকে কোলে নিয়ে হাঁটছি, আর ওরা পেছনে পেছনে হেঁটে আসে। হঠাৎ মিম বলল, ভাইয়া তোমারও তো ঠান্ডা লাগছে, আমি বুঝতে পারছি, দাঁড়াও এক কাজ করি। কি গাছ? তারপর মিম তার গা থেকে চাদর খুলে আমার পেটের উপর দিয়ে মরিয়ে নিজের সাথে বাকিটা জড়িয়ে নিল। আমি ওর এরকম কাণ্ড দেখে মুচকি হাসলাম। আমার হাসি দেখে মিম আমার বুকে মাথা ঢোকালো। ওকে আমি কোলে নিয়ে মামার বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে দেখতে পেলাম আম্মু, খালা, মামি, নানি উনুনে পিঠা তৈরি করছে। মিমকে আমার কোলে দেখে মামি বলল, রাকিব, মিমের কি হয়েছে? পায়ে কাটা ফুটেছে মামি। কাটা তুলে দিয়েছি, কিন্তু ব্যথার কারণে হাঁটতে পারছে না। তা এত সকালে চারজন কোথায় গেছিলা? চুরি করে খেজুরের রস খেতে গিয়ে। কি যে করো না তোমরা, চুরি করার শাস্তি পাইছো। যাও এখন রুমে নিয়ে যাও। ঠিক আছে মামি। আর শোনো, জি মামি। হাত মুখ ধুয়ে আসো, তোমাদের জন্যই সকাল থেকে পিঠে বানাচ্ছি। আসি মামি। তারপর মিমকে ওর বিছানায় শুয়ে দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর উনুনের কাছে গেলাম। মামি হরেক রকম পিঠা বানিয়েছে, তেল পিঠা, চিতই পিঠা, ঝালের পিঠা, দুধ পুলি। আমাকে সহ বাকি খালাতো বোনদেরও খেতে দিল। পিঠা মুখে নিতেই মিমের কথা মনে হলো, তাই মামিকে বললাম, মামি আমাকে এখানে আরো কয়েকটা দেন, আমি রুমে গিয়ে খাবো। ঠিক আছে। তারপর মামি থেকে পিঠা নিয়ে মিমের রুমে চলে গেলাম। মিম আমাকে দেখে বলল, তুমি এখানে? তোমার জন্য পিঠা নিয়ে আসলাম। তুমি খাইছো? না। তাহলে আমার জন্য নিয়ে আসছো কেন? একসাথে খাবো তাই। ঠিক আছে, খাইয়ে দাও। কি? শুনতে পাওনি? বললাম খাইয়ে দাও। কি বলো? কেউ দেখে কি হবে? ঠিক আছে যাও, খাবো না, সারা জীবন এই ভয় নিয়ে থাকো। ঠিক আছে, হা করো। তারপর মিম লজ্জা মাখা মুখ নিয়ে হা করলো, আর আমি তাকে পিঠা আমার হাতে ওকে খাইয়ে দিলাম। তারপর আমি নিজেও কয়েকটা পিঠা খেলাম। মামির হাতে পিঠার মজা আলাদা, অনেক অনেক মজা হয়েছে। খাওয়ানো শেষে খালাতো বোনেরা রুমে আসলো। অনেকক্ষণ আড্ডা দিলাম। আজকে মেলার দিন, তাই সকাল সকাল দোকানগুলো আসতে শুরু করেছে। বিকেলে আমার আব্বু চলে আসলো, সাথে দুই খালু আসলো। আব্বু আমাকে বলল, মামার বাড়ি এসে তো আব্বুকে ভুলেই গেছো আব্বু। আব্বু কি যে বলো এগুলো, আই অলওয়েজ মিস ইউ। বলে আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। মামা আমাকে মেলায় যাওয়ার জন্য টাকা দিল, বাকি খালাতো বোনদেরকেও দিল। কিন্তু মিমের পায়ে ব্যথার কারণে মেলায় যেতে পারবে না, তাই আমারও মেলাতে যেতে ইচ্ছে করছে না, কারণ যার জন্য আসলাম সে নিজে অসুস্থ। আমি মিমের পাশে বসে আছি। ইতিহার হাফসা এসে বলল, ভাইয়া চলো, মেলায় যাবে না? না তোমরা যাও। প্লিজ চলো না, আমরা একা একা কেন যাবো? যাও তো, ডিস্টার্ব করো না। আমি যাব না। আমার কথাতে ওরা মন খারাপ করে চলে গেল। তারপর দুই খালাতো বোনের সাথে দেখি খালা আসে। এসে আমাকে বলল, রাকিব তুমি একটু ওদের নিয়ে মেলা থেকে ঘুরে আসো তো, অনেকক্ষণ ধরে বায়না করছে। খালামনির কথা ফেলবো কি করে, তাই বাধ্য হয়ে বললাম, ঠিক আছে খালামনি। আমি মিমের দিকে তাকালাম, দেখলাম মিম মেলায় না যেতে পেরে মন খারাপ করে আছে। তারপর ইতিহার হাফসাকে নিয়ে মেলায় চলে আসলাম।
অনেক দোকান বসেছে, সাথে নাগরদোলা আসে। ওরা দুজন বায়না ধরলো নাগরদোলায় উঠবে, তাই ওদের নাগরদোলায় উঠিয়ে দিয়ে আমার একটা জরুরি কাজ সেরে নিলাম। পরবর্তীতে বলা হবে। ওদের আরো কিছুক্ষণ মেলায় ঘুরিয়ে বাসায় চলে আসলাম। এসে মিমের রুমে আসলাম। এসে দেখি মিম ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মিমকে একদম বাচ্চার মতো লাগছে। আর ওর এই বাচ্চামো রূপ দেখে আরো একবার ক্রাশ খেলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতেই বাকি খালাতো বোনেরা চলে আসলো। এসে ইতি বলল, ভাইয়া তুমি সারাক্ষণ মিমের রুমে কি করো? ওকে ডাকতেছিলাম, কিন্তু এসে দেখি ও ঘুমিয়ে আছে। আমাদের কথার জন্য মিমের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলল, তোমরা কখন এলে? ভাইয়া অনেকক্ষণ আগে আসছে, আমরা মাত্র আসলাম। এ যা, এখানেও ফাঁসিয়ে দিল। মিম আমার দিকে তাকিয়ে আছে, কি করি এখন? তাই পাশে তাকিয়ে তুতলিয়ে বললাম, আমাকে কে জানি ডাকছে, আমি আসছি বলে সেখান থেকে কোনো রকম কেটে পড়লাম। ওরা সবাই মিলে আড্ডা দিল, আর আমি আমার রুমে এসে ফোন চাপতে লাগলাম। রাতে সবাই একসাথে ডিনার করে নিলাম। খাওয়ার পর আব্বু আম্মু খালু খালামণি মামা মামি নানি সবাই একসাথে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। অনেকদিন পর একত্র হয়েছে, তাই তো এরকম হয় স্বাভাবিক। আমারও সব খালাতো ভাই বোনেরা আর মিম আড্ডা দিলাম। আর রাত 2টা পর্যন্ত সবাই আড্ডা দিয়ে ক্লান্ত হয়ে যে যার মনে শুয়ে পড়লাম। সকালে আব্বু আর খালুরা চলে গেল। আমরা আরো কিছুদিন থাকবো, তাই আমাদের থাকা থেকে বাকি খালামণিগুলো থেকে গেল। 2 দিন পর মিমের পা ঠিক হয়ে উঠলো। 3 দিনের সকালে মিম ঘুম থেকে উঠলেই মিমকে উইশ করলো, কারণ আজকে মিমের জন্মদিন। মিম অনেক খুশি হলো। খালাতো বোনও খালারাও ওকে উইশ করলো, কিন্তু আমি ওকে উইশ করলাম না। মিম আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে আমি কখন উইশ করব, কিন্তু ওর চিন্তার অবসান ঘটিয়ে আমি মিমকে উইশ না করে আমার রুমে চলে আসলাম। রাতে কেক কাটারও আয়োজন করা হলো। সারাদিন মিমের সাথে আমি ঠিকভাবে কথা বলিনি। রাতে কেক কাটার সময় আমাকে ডাকা হলো। আমি গেলাম ঠিকই, কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছিলাম। সবাই মিমকে অনেক গিফট দিল। মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। ও ভাবছে অন্তত রাতের বেলা ওকে একটা উইশ জানাবো, কিন্তু এবারও ওকে কিছু না দিয়ে উইশও না করে রুমে চলে আসলাম। রাতের বেলা সবাই অনেক খাওয়ার জন্য ডাকলো, কিন্তু খিদে নেই বলে শুয়ে পড়লাম। আমার এরকম আচরণ দেখে মিমও না খেয়ে রুমে চলে গেল। অনেক ডাকাডাকির পরও সে আর উঠলো না। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে। রাত 11:32। আমি আস্তে করে উঠে মিমের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল, মানে দরজাটা লাগাতেই ভুলে গেছে। আমি আস্তে করে মিমের রুমে প্রবেশ করলাম। ল্যাম্পপোস্টের আলোতে মিমের মুখটা আবছা আবছা বোঝা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মিমের মুখটা একদম মায়াবী লাগছে। ওর এই মায়াবী মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, কিন্তু চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে। মনে হয় আমার এই আচরণে মিম অনেক কষ্ট পেয়েছে, তাই কান্নাও করেছে হয়তো। ঘুমন্ত অবস্থায় আমি মিমের পায়ে স্পর্শ করলাম। আমার স্পর্শ পেয়ে মিম সাথে সাথে ঝেঁকে উঠলো আর লাফ দিয়ে উঠে বসে পড়লো। মিম বসে পড়ার সাথে সাথে আমি ওর মুখটা আমার হাত দিয়ে চেপে ধরে বললাম, ইস, চিৎকার করো না, আমি 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 কিছুক্ষণ পর মিমের মুখ থেকে আমার হাতটা সরিয়ে নিলাম। তারপর মিম বলল, তুমি এখানে এত রাতে কি করছো? তোমাকে জন্মদিনের উইশ করতে এলাম। মানে কি? মানে হলো সবাই তো জন্মদিনের প্রথম উইশটা করে, তাই কি না? হুম। কিন্তু আমি চাই জন্মদিনের শেষ উইশটা করতে, কারণ আমার উইশ দিয়েই যেন সারা বছর কাটে এবং শেষ উইশটাই সবার মনে রাখে। তাই আমি চাই তুমি আমাকে সারা বছর মনে রাখো। এখনো তোমার জন্মদিনের সময় চলে যায়নি, দেখো 11:45 বাজে। আর সেই জন্যই সারাদিন তুমি আমার সাথে এমন আচরণ করলে। সরি। জানো সারাদিন আমি কতটা কষ্ট পেয়েছি? বললাম তো সরি। সরি দিয়ে কাজ হবে না। তাহলে কি করতে হবে? আমার জন্মদিনের গিফট দিতে হবে এখনই। তাই? তাই। ঠিক আছে, চোখ বন্ধ করো। গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হবে নাকি? করতে বলছি, করো। ওকে। বলেই মিম চোখটা বন্ধ করে নিল। আর আমি খাট থেকে বসা থেকে উঠে মেঝেতে হাঁটু গেড়ে বসে মিমের পাটা আমার উরুর উপর নিলাম। তারপর পকেট থেকে মেলাতে পছন্দ করা মিমের জন্য একটা পাইল, এটাই ছিল জরুরি কাজ, বের করে মিমের পায়ে নিজ হাতে পরিয়ে দিলাম আর বললাম, হ্যাপি বার্থডে টু ইউ। আর সাথে সাথেই মিম চোখটা খুলে ফেললো আর অবাক হয়ে বলল, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কই পাইছো তুমি? মেলাতে তোমার জন্য কিনেছিলাম। থ্যাংক ইউ। মিম, তোমাকে আরেকটা কথা বলতে চাই। বলো, কি বলবে? এখানে না, চলো ছাদে যাই। কিন্তু বাইরে তো অনেক ঠান্ডা। প্লিজ চলো না।
ঠিক আছে, তুমি যাও, আমি একটু ফ্রেশ হয়ে চাদর গায়ে দিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। ওকে। বলে আমি মিমির রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। সত্যি ছাদে অনেক ঠান্ডা, তবে চাঁদনি রাত হওয়ায় অনেকটা ভালো লাগছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিমের আসার শব্দ শুনতে পেলাম। মিম এসে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই। বলো, কি বলতে চাও? না মানে এত মানে মানে করছো কেন? যা বলো তাড়াতাড়ি বলো। আজকে চাঁদটা অনেক সুন্দর লাগছে, তাই না? হুম। তারপর মিমের সামনে হাঁটু গেড়ে হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে সামনে ধরে বললাম, মিম, আমি সারা জীবন এই সুন্দর চাঁদ তোমার সাথে দেখতে চাই। শীতের সকালটা সারা জীবন তোমাকে আমার চাদরের মোড়ে তোমায় আগলে রাখতে চাই। রাতের ঘুমানো যাওয়ার আগে সারা জীবন তোমার মুখ দেখে ঘুমাতে চাই। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তোমার মুখ দেখতে চাই। অবশেষে তোমাকে বলতে চাই অনেক ভালোবাসি। তুমি কি আমার হয়ে থাকতে চাও? আমার কথাগুলো শুনে মিম অবাক হয়ে মুখে হাত দিল। দেখলাম মিম কান্না করছে। তারপর আমি উঠে বললাম, আরে মিম, কান্না করছে কেন? ভুল কিছু বললে সরি, প্লিজ কান্না করা বন্ধ করো। আমি আর কখনো এগুলো বলবো না। আরে পাগল নাকি তুমি? এটা খুশির কান্না, বোঝো না তুমি? এই কথা বলতে তোমার কতগুলো দিন লাগলো। তুমি আসলে একটা ভেতর ডিম। তুমি বোঝো না আমিও তোমাকে কত ভালোবাসি। বলে মিম আমাকে এক ঝটকে এসে জড়িয়ে ধরলো। আমিও মিমকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। অবশেষে আমি আমার ভালোবাসার মানুষকে বলতে পেরেছি। মনে হচ্ছে আজকের সময়টা এভাবেই থেমে যাক। ভালোবাসার মানুষ এভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে এরকম শান্তি আর পৃথিবীর কোথাও নেই। কিছুক্ষণ পর আমি মিমকে বললাম, হ্যাঁ মিম, এখন ছাড়ো, চলো রুমে যাই। না, আমার আবারও আদর চাই। আজকে তুমি আমাকে অনেক কষ্ট দিছো। কি আর করার। আরো কিছুক্ষণ মিম আমাকে জড়িয়ে ধরে থাকলো। তারপর আবার বললাম, এখন অন্তত রুমে চলো, আমার অনেক ঠান্ডা লাগছে। ওকে। বলে আমরা দুজন নিচে চলে আসলাম। আমি মিমকে বললাম, মিম, আমার অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে, তুমি তোমার রুমে গিয়ে বসো, আমি খাবার গরম করে আনছি। ঠিক আছে। বলে আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মিম আমার জন্য খাবার গরম করে নিয়ে আসলো। এসে আমাকে বলল, আমি খাইয়ে দিই? ঠিক আছে, দাও। তারপর মিম আমাকে খাইয়ে দিতে লাগলো। একটু পর আমারও মনে হলো মিমও তো রাতে আমার জন্য কিছু খায়নি, তাই ওখান থেকে আমিও মিমকে খাইয়ে দিতে লাগলাম। আর মিম বলল, আমাকে কেন দিচ্ছ? তোমার তো ক্ষুধা লাগছে। তুমিও তো রাতে কিছু খাওনি। হোক, তুমি খাও। তুমি না খেলে আমিও আর খাবো না। ঠিক আছে, দাও। তারপর দুজন দুজনকে তুলে খাওয়ালাম। খাওয়া শেষে মিম তার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল। তারপর প্লেট রেখে আবার আমার রুমে আসলো। ফোনে তাকিয়ে দেখি তখন 12:25 বাজে। আমি মিমকে বললাম, ঘুমাবা না? তোমার এখানে একসাথে ঘুমাই। পাগল হয়েছে তুমি, যাও তো এখান থেকে। তাড়িয়ে দিতেছো? হ্যাঁ, কিন্তু আজকে রাতের জন্য। ঠিক আছে, যাচ্ছি। তবে কি? তবে খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে হয়, জানো না? জানি, কিন্তু মিষ্টি কই পাবো? দেখাচ্ছি। বলে মিম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর আমার কাছে এসে ও আমাকে খাটের ধাক্কা মেরে ফেলে দিল। আমি মিমকে বললাম, মিম, কি করছো এগুলো? আমার কোনো কথা মিম না শুনে আমার ওপর উঠে পড়লো। তারপর আস্তে করে মিম তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিয়ে আলতো করে কিস করতে লাগলো। 3 মিনিট কিস করার পর মিম আমাকে ছেড়ে দিল। তারপর মিম উঠে দাঁড়ালো। এখন দুজনেই অনেক মজা লাগছে, কেউ কারো দিকে তাকাতেও পারছি না। তারপর মিম শুধু কোনো রকম আমাকে বলল, আমি আসছি। বলেই এক ধরে মিম তার রুমে চলে গেল। আমি একটু মুচকি এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। মিষ্টি রোদ শরীরে পড়তেই মনটা ভালো হয়ে উঠল। মামি, আম্মু আর খালামুনি সকালে নাস্তা তৈরি করছে। আমি একটু পর রুমে চলে আসলাম। মিমও ঘুম থেকে উঠে মামি রান্না করাতে সাহায্য করছে, কিন্তু ছোট খালামুনির পিচি মেয়েটা বিরক্ত করছে। তাই ফোনটা পিচিটার হাতে দিয়ে আমার রুমে দিয়ে গেল খেলা করার জন্য। আর বড় খালামুনির মেয়ে ইতি একটু পর আমার রুমে আসলো। আমি তাকে বললাম, কি ইতি, কিছু বলবে? বলবো, বসি। ঠিক আছে, বলো। তারপর ইতি আমার কাছে বসে বলল, ভাইয়া, আমাকে কি তোমার পছন্দ না? অবশ্যই পছন্দ, খালাতো বোন হিসেবে। এইভাবে বলিনি। তাহলে? আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি ভাইয়া। আমার আব্বু আম্মু তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। ইতি, কি বলছো এগুলো? খালামণি না হয় আমার সাথে দুষ্টুমি করেছে, তুমিও কি পাগল হলে নাকি? তোমার প্রেমে আমি সত্যিই পাগল।
ফাজলামি বন্ধ করে যাও এখান থেকে। প্লিজ এরকম করো না। বলে ইতি আমার কাছে এসে হাত ধরতে লাগলো। তারপর আমি বললাম, ইতি কি করছো, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমি জানি তো তুমি ওই মিমকে ভালোবাসো। তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দিব না। মানে কি? তারপর ইতি আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে সোজা জড়িয়ে ধরলো আর তার পরনে থাকা থ্রি পিসের সামান্য অংশ ছিঁড়ে ফেললো। আমি শুধু বললাম, ইতি কি করছে এগুলো, স্টপ ইট। ও আমার কোনো কথা না শুনে ওই অবস্থাতেই আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। পাশে খালামণির পিছিয়ে মেয়েটা শুধু ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। ইতির চিৎকারে রান্নাঘর থেকে সবাই ছুটে এলো, সাথে মিমো আসলো। সবাই ছুটে আসার পর ইতি নাটক শুরু করে। কান্না করে দৌড়ে গিয়ে বড় খালামণির কাছে গিয়ে খালামণিকে জড়িয়ে ধরে বলে, দেখো আম্মু, তোমার গুণধর বোনে ছেলের কাণ্ড আমার সাথে জোর করে। বলে অনেক জোরে কান্না করতে লাগলো। আমি তো ওর কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তারপর বড় খালামণি আম্মুকে বলল, ছি বোন, তোর ছেলে এতটা নিচ আগে জানতাম না। বলে ইতিকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো। আর কিছু বলার আগেই আম্মু সবার সামনে 2টা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তুই আমার সন্তান ভাবতেই আমার এখন লজ্জা বোধ করছে। বলে আম্মু কান্না করতে করতে চলে গেল। আম্মুকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট খালামণি আর মামি পেছনে পেছনে চলে গেল। মিম, তুমি অন্তত বিশ্বাস করো। আমি পুরোটা বলতে না দিয়ে মিম বলল, থাক, কিচ্ছু বলতে হবে না। নিজের চোখকেও কি অবিশ্বাস করতে বলছো? নিজের চোখেই তো দেখলাম কিভাবে ওকে জড়িয়ে ধরেছিলে। আমার কথাটা তো শোনো। আমি আর কিছু শুনতে চাই না। তোমার যদি এইসবেরই দরকার ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিতাম। প্লিজ এসব বলো না, আমি এরকম ছেলে নই। হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। আমার একটা উপকার করবে? বলো। কোনোদিন তোমার এই মুখটা আমাকে আর দেখায় না। বলে মিমো কান্না করতে করতে রুমে চলে গেল। কে থেকে কে হয়ে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর আম্মু বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো, তাই আমিও রেডি হয়ে নিলাম। যাওয়ার সময় মিম একটা বারের জন্য বের হলো না। সবাই আমাকেই দোষী ভাবছে। মামিও আর ঠিকভাবে আমার সাথে কথা বললো না। বাসায় যাওয়ার সময় আম্মু আমার সাথে একটাও কথা বললো না। বাসায় পৌঁছানোর পর আব্বু সবটা জেনে গেল আর সাথে সাথে আমাকে 2টা থাপ্পড় মারে আর বলল, এই কাজ করার আগে আমার মান সম্মানের দিকে একটাবার তাকালে না? আব্বু তুমি অন্তত বিশ্বাস করো আমি এগুলো করিনি। ও, সবাই মিথ্যে বলছে আর তুমিই একমাত্র সত্যি বলছো, তাই না? আমি কোনোভাবে কাউকে বিশ্বাসই করাতে পারলাম না যে এই কাজটা আমি করিনি। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুম আসে জানি না। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা নেমে এসেছে। নিচে নেমে আসলাম। এসে দেখি আম্মু গালে হাত দিয়ে বসে আছে। সব আমার জন্যই হয়েছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। আম্মু আমার সাথে কোনো কথা না বলেই রান্নাঘর থেকে খাবার এনে দিয়ে কথা না বলেই আবার চলে গেল। এভাবে প্রায় 7 দিন কেটে গেল। এদের সবার ইগনোর আমার খুলে যায় কাটার মতো বিচ্ছে। এদের সবার ইগনোর আমার আর সহ্য হচ্ছে না। আর সহ্য করতে না পেরে আমার কিছু বন্ধুর সাথে পুরো ঘটনাটা খুলে বললাম, কিছু পরামর্শ নেওয়ার জন্য। তারা আমাকে যে উপায় বললো তাতে আমি রাজি হয়ে গেলাম, কারণ তাদের বুদ্ধিটা হলো, তুই এক কাজ কর। কি কাজ? তুই কিছুদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়। তোর সাথে যে এরকম ঘটনাগুলো ঘটছে, এতে তুই ডিপ্রেশনে চলে যেতে পারিস। আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই প্লিজ না করিস না। আচ্ছা, কিন্তু ওখানে আমি গিয়ে কি করব? ওখানে তুই পড়াশোনার জন্য যাবি। ওখানে আমার এক মামা আছে, বলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তোর তো ইচ্ছে তুই বিদেশে পড়াশোনা শেষ করবি। ঠিক আছে, কি আর করব, সবার এত অবহেলা সহ্য করতে পারছি না, তাই থাকবো না আর এখানে। বন্ধু আমার ফোন করে আমার কাছে এলো। আমি বললাম, কি বলবো? কাল রাত 10টায় ফ্লাইট, রেডি থাকিস ওনার নিজস্ব জেট বিমানে। থ্যাঙ্কস বলে বাসায় চলে আসলাম। কষ্ট লাগছে অনেক। সবাই আমাকে ভুল বুঝলো। কি যে করি কিছুই মাথায় আসে না। সিগারেট খেলে নাকি কষ্ট কমে, দেখি একবার ট্রাই করে। সোজা দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট নিয়ে এলাম। একটা সিগারেট হাতে নিলাম। ছাদের মাঝখানে বসে আছি। একদম রোদ আমার গায়ে এসে পড়ছে। গরম লাগছে প্রচুর, তবে এখন আর এই গরম কিছুই মনে হচ্ছে না। সিগারেটটা ধরালাম, শেয়ার করার এটাই আমার নিয়তি। দুপুরে না খেয়ে শুধু সিগারেট টানতে থাকলাম। বিকেলবেলা চোখটা একটু লেগে এলো, তাই ছাদে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। বন্ধু ফোন দিয়েছে। কিছু বলবি? সবকিছু প্যাক করেছিস কিনা তাই জানতে কল দিলাম। না, কাল সকালে করে নেব।
ঠিক আছে, ভালো থাক। রাত 10টা বাজে। সাইডে তাকিয়ে দেখি আরও এক প্যাকেট সিগারেট রয়েছে। আমি নিচে গিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। কি আর করব, তাই আমি আবার ছাদে গেলাম। শুরু করে দিলাম সিগারেট খাওয়া। সারা রাত সিগারেট খেলাম, তারপরেও কষ্টটা এক ফোঁটাও কমল না। মনে জ্বালা কি আর এই সিগারেট মিটাতে পারে? অনেক সিগারেট খাওয়ার ফলে শরীর থেকে বাজে গন্ধ আসে। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করলাম। ব্রাশ করার পরও মুখ থেকে হালকা সিগারেটের গন্ধ বের হচ্ছিল, তাই মাউথ ওয়াশ দিয়ে ভালো করে কুলি করলাম। 2 দিন আগেই শেভ করেছি, তাই আর শেভ করলাম না। হাজার হলেও আমেরিকা যাব, ভালোভাবে না গেলে কি আর হয়? আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। নিচে নেমেই আম্মুর সাথে দেখা। এইরকম সাজগুজু করে আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? পড়াশোনার জন্য আমেরিকা চান্স পেয়েছি, তাই ভাবছি কোর্সটা শেষ করে আসি বলে আমি একবার আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার চোখে পানি চলে এলো। যে জায়গায় যাচ্ছি জানি না আর কবে এখানে আসা হবে। আম্মু, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি বাসা থেকে চলে এলাম। আম্মু অনেক অবাক হয়েছে, কারণ যে ছেলে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, আর সে ছেলেই ক্ষমা চাচ্ছে। আমার বন্ধু আর আমি এয়ারপোর্টে পৌঁছালাম। ও আমাকে এগিয়ে দিতে আসে। প্লেনে উঠে অপেক্ষা করতে লাগলাম। আর মাত্র 5 মিনিট পর প্লেনে উঠে যাবে আকাশে, চলে যাব বহু দূরে। এ কথা ভেবে চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। এখন সবার কথা আর সবার চেহারা মুখের সামনে ভেসে আসছে। মিমো আমাকে ভুল বুঝলো, এমনকি আমার পরিবারও আমাকে ভুল বুঝলো। এসব ভাবতে ভাবতে চোখ যেন ঝাপসা হয়ে আসে। চোখের কোণা থেকে পানি মুছে নিলাম। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা উড়াল দিল তার গন্তব্যের দিকে। প্রায় 8 ঘন্টা প্লেনে থাকার পর ল্যান্ড করলাম আমেরিকার এয়ারপোর্টে। ওখান থেকে আমার বন্ধুর মামা আমাকে রিসিভ করে ওনার বাসায় নিয়ে আসলেন। ওনাদের সাথে কথা বলে অনেক ভালো মানুষই মনে হলো। উনি সহ ওনার ফ্যামিলি এখানেই সেটেল। ওনার ফ্যামিলিতে উনি কবির মাহমুদ, ওনার স্ত্রী সাইলা মাহমুদ আর ওনার একমাত্র মেয়ে নাফিসা মাহমুদ আছে। ওনাদের সাথে আমার থাকার ব্যবস্থা হলো। খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ক্লান্ত ছিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যার পর। সন্ধ্যা একটু ছাদে গেলাম। বিদেশে মনেই হচ্ছে না এখন সন্ধ্যা, একদম দিনের মতোই লাগছে। সন্ধ্যার লাইটগুলো শহরটাকে একদম জাগিয়ে রেখেছে। ছাদে গিয়ে দেখলাম কবির আঙ্কেলের মেয়ে নাফিসা ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি তাকে দেখে আবার নিচে যেতে নিলেই নাফিসা পেছন থেকে বলে উঠল, ওই হ্যালো, আপনি এসে আবার চলে যাচ্ছেন কেন? আপনি এখানে চা খাচ্ছেন, তাই ভাবলাম যদি ডিস্টার্ব ফিল করেন। না, সমস্যা নেই, আপনি থাকতে পারেন। ধন্যবাদ। তারপর নাফিসা কাছে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি নাফিসা, ভার্সিটিতে পড়তেছি। হ্যালো, আমি রাকিব। আপনার এই ভার্সিটিতে ভর্তি হব। জানি। কিভাবে? আমার আব্বুই তো ব্যবস্থা করেছে। ধন্যবাদ। তাহলে তো আমরা ক্লাসমেট, সো ফ্রেন্ডস। ইয়েস। তাহলে কোনো আপনি চলবে না, তুমি করে বলতে পারো। তাহলে তুমিও বইলো। রিপিট। মেয়েটা অনেক মিশুক। বিদেশি মেয়েরা যেমন অহংকারী হয়, নাফিসা মোটেও ওরকম না। বড়লোক হিসেবেও ওর বাবা মায়েরও কোনো অহংকার নেই। অনেক ভালো মনের মানুষ তারা। মনে মনে আমার বন্ধু রাফিকে একটা ধন্যবাদ দিলাম। ডিপ্রেশন থেকে বাঁচাতে ও অনেক বড় একটা হেল্প করলো। আমার বিড়বিড় করতে দেখে নাফিসা বলে উঠল, কি বিড়বিড় করছো? না, কিছু না। আচ্ছা রাফি, তোমার বন্ধু তাই না? কেন বলো তো? ও কি কোনো মেয়ের সাথে কথা বলে বা প্রেম করে? না, কিন্তু কেন বলো তো? কি আজব, এমনিতেই শুনতেছি। ডাল মে কুছ কালা হে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, না হলে ভাববো তুমি আমাকে বন্ধুই মনে করো না। প্রথমে বলতে না চাইলেও আমার জোরে জোরেতে বলে দিল ও আমার বন্ধু রাফিকে অনেক পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। পুরাই আমার কেসটায়। তাই আমি ওকে বললাম, রাফি তোমার ফুফাতো ভাই তাই না? এটা তো পুরাই আমার কেস। মানে? তারপর আমি প্রথম থেকে ঘটা মিমের সাথে সব ঘটনা নাফিসাকে খুলে বললাম। সব শুনে নাফিসা অনেক কষ্ট প্রকাশ করলো আর বলল, চিন্তা কইরো না, একদিন সবাই নিজেদের ভুল বুঝতে পারবে আর তুমিও তোমার মিমকে ফিরে পাবে। ধন্যবাদ। আমার এই বিপদে সবসময় রাফি পাশে থেকেছে, তাই আমি চাই ওরও পাশে থাকতে। তুমি চিন্তা করো না, তোমার ভালোবাসার কথা আমি বলবো, তবে ওর মনের কথা আমি জেনে নেই তারপর। থ্যাংক ইউ। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুইজনেই নিচে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম।
এটা আমেরিকা তো, তাই এখানে এত তাড়াতাড়ি ঘুম থেকে কেউ ওঠে না। এজন্য আঙ্কেল আন্টি আর নাফিসা ঘুমিয়ে আছে। আঙ্কেল আন্টি অনেক বড়লোক হলেও কোনো কাজের লোক নেই, নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। সকালে উঠে কাজ নেই, তাই আমি তাদের নাস্তা তৈরি করলাম। ঘুম থেকে উঠে সবাই হা হয়ে আমাকে বলল, তুমি এসব করতে গেলে কেন? সমস্যা নেই আঙ্কেল, নিজের বাঁচা ভেবেই করেছি। তারপর ওনারা সবাই মুচকি হাসলেন। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে আমার রুমে গিয়ে রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। আমি আর নাফিসা ওদের গাড়িতে করে একসাথে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিটা অনেক সুন্দর, আর ভার্সিটিতে আজকে আমার প্রথম দিন, তাই প্রথমে প্রিন্সিপালের রুমে গেলাম। ভর্তির ফর্ম ফিলআপটা পূরণ করে নিলাম। অবশ্য নাফিসাও আমার সাথে ছিল। তারপর ভর্তির কার্যকলাপ শেষ হলে আমি আর নাফিসা দুজন একসাথে ক্লাসরুমে চলে আসলাম। রুমটাও অনেক বড় আর সুন্দর। একে একে সব ক্লাস শেষ করে বাইরে ক্যাম্পাসে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার একসাথে গাড়িতে করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি আমার বন্ধু রাফি 3টা মিস কল দিয়েছে। আমিও ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই সাথে সাথে বলতে লাগলো, কি রে, নতুন দেশ নতুন বন্ধু পেয়ে আমারে ভুলে গেলি? কি বলেছে এগুলো? আজ তোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজাইরা কথা বাদ দে, আর বল কেমন আছিস তুই এখন? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো। তুই কেমন আছিস? ভালো। কি করিস? ভার্সিটি থেকে আসলাম। আচ্ছা শোন, বল। তোর যে এত সুন্দর একটা মামাতো বোন আছে রে, আমাকে তো কখনোই বলিসনি। কার কথা বলছিস, নাফিসা? হুম। শোন, ওর দিকে নজর দিবি না, ওইটা তোর ভাবি, বুঝলি? আমি মনে মনে বললাম। আর ব্যাস, বন্ধু আমার ডুবে ডুবে পানি খাচ্ছে। তারপর আমি বললাম, কিন্তু ও তো বললো সে নাকি সিঙ্গেল। হ্যাঁ, আমি ওকে প্রপোজ করিনি। কেন? আমার ভয় করে যদি ও রিজেক্ট করে দেয়। তাই আমি ওকে রাগানোর জন্য আরো একটু উস্কানোর জন্য বললাম, তুই যদি ওকে প্রপোজ না করস তাহলে আমি ওকে প্রপোজ করব। আর তোর সাহসই নেই, তুই ওকে কি প্রপোজ করবি? কি? আমার সাহস নেই? ঠিক আছে, দেখ তুই এই রাফি কি করতে পারে। দেখা। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর ফোনটা রেখে দুপুরে খাবার খেয়ে ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে নাফিসা আমাকে টেনে তুললো। রাকিব, ওঠো। কেন? বিদেশে আসছো, একটু না ঘুরলে হয়? চলো, তোমাকে নিয়ে ঘুরতে বের হব। পরে যাই। না, এক্ষুনি। তুমি ওঠো। নাফিসার জোরাজুরিতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাফিসার সাথে ঘুরতে বের হলাম। নাফিসা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, আর সেটা হলো সমুদ্রের বীচ। এখানে এসে মনটাই অনেক ভালো হয়ে গেল। নাফিসা আর আমার অনেকগুলো সেলফি তুললাম। তারপর নাফিসা বলল, চলো, আমার একটু শপিং করতে হবে। ঠিক আছে চলো। তারপর দুজন মিলে শপিং মলে চলে আসলাম। নাফিসা কিছু কাপড় কিনলো, সাথে আমার জন্য কিছু কিনলো। বাসায় আসতে অনেকটা রাত হয়ে গেল। এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে আমি আমার রুমে চলে আসলাম। একটু পরেই নাফিসা আমার রুমে চলে আসলো। আসবো? আরে আসো না প্লিজ। তুমি তো আমার জন্য কিছুই করলে না। কিসের কথা বলছো? রাফির। চিন্তা করো না, একটু ডোজ দিয়েছি, দাঁড়াও ডোজটা আর একটু বাড়িয়ে দেই। মানে? আমার সাথে তোলা আজকের পিকগুলো তোমার ফেসবুকে আপলোড করে দাও, আর আমাকে ট্যাগ করে দাও। ব্যাস, আর কিছুই করতে হবে না। ওকে। বলে নাফিসা আমার কথা মতো ফেসবুকে পিক আপলোড করে দিল। তারপর আমরা কিছুক্ষণ গল্প করতে দেখি রাফি নাফিসাকে ফোন করেছে। নাফিসা আমাকে বলল, কি করব? রিসিভ করো, কিন্তু স্পিকারে দাও। তারপর নাফিসা ফোন রিসিভ করে বলল, হ্যালো। হাই, কেমন আছো? ভালো, তুমি? ভালো নেই। কেন? এইটা তুমি কি করলে? শেষ পর্যন্ত তুমি আমার বন্ধুর সাথে রিলেশনে গেলে। যাব নাই বা কেন? তুমি বুঝো না কেন আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি? যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকে ভালোবাসি। প্লিজ তুমি এমন কইরো না, আমি মরে যাব। তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি কখনো মুখ ফুটে বলেছো? তুমি তো একটা ভিতর ডিম। ভয়ে বলিনি। হ্যাঁ, তুমি ওই ভয় নিয়েই থাকো। আমি রাকিবকে এত বড় একটা হেল্প করলাম, আর ও আমাকে তার এই প্রতিদান দিল। ওর জন্যই আজ তুমি বলতে পারছো, না হলে কখনোই বলতে না। মানে? মানে হলো তুমি যাতে নিজের মুখে বলো তুমি আমাকে ভালোবাসো, তার জন্য এটা ওরই একটা সাজানো নাটক ছিল। কি? কি নয়, সত্যি। শুকরিয়া করো, এমন একটা বন্ধু পাইছো।
ও কোথায়? এখানেই আসে। একটু ফোনটা ওকে দিবা? শুনতেছি, বল। থ্যাংক ইউ দোস্ত। রাখ তোর থ্যাংক ইউ, দেশে আসলে ট্রিট নিব। ওকে ডান। আর আমাকে ক্ষমা করে দিস এই নাটকটা করার জন্য। তোর এই নাটকের জন্যই তো আমি আমার ভালোবাসার মানুষকে বলতে পারছি তুই সত্যি আমার প্রকৃত বন্ধু। বাদ দে, তোদের জন্য শুভকামনা রইল। তারপর রাফি আরো কিছুক্ষণ নাফিসের সাথে ফোনে কথা বলল, তারপর ফোন রেখে দিয়ে আমাকে বলল, থ্যাংক ইউ। কেন? তোমার জন্যে আমার ভালোবাসা পেলাম। তুমিও ওর মতো বলতে লাগলে আবার। আচ্ছা সরি। বন্ধু হিসেবে করতেই পারি। তারপর আরো কিছুক্ষণ নাফিসার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। ভার্সিটির ক্লাস, নাফিসার বন্ধুত্ব, রাফি আর নাফিসার প্রেমে খুনসুটিতে 15টা দিন কেটে গেল। এই 15 দিন আব্বু আম্মু সহ আমার আত্মীয় স্বজনগণ আমার সাথে একদিনও কথা বলেনি। কথা হয়নি মানে আমি যোগাযোগ করিনি। এখানে এসে নতুন দেশের সিম কিনেছি, এই নাম্বারটা ওনাদের দেয়নি, তাই যোগাযোগ নেই। আমি তাদের অবহেলা সহ্য করতে পারবো না, তাই মূলত যোগাযোগ বন্ধ রেখেছি। যাই হোক, 15 দিন পরে বাংলাদেশে ছোট খালামণি মিমকে ফোন করে বলল, মিম, তোমার হোয়াটসঅ্যাপ একটা ভিডিও সেন্ড করেছি, ওইটা তোমার দেখা উচিত। ওকে ফুপি। বলে মিম ফোনটা কেটে দিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা দেখে মিমের চোখ কপালে উঠল। এটা ও কি দেখলো? নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না, কারণ ভিডিওটা ছিল রাকিব আর ইতির মধ্যে ঘটে যাওয়া সেদিনের ঘটনা। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইতি নিজের 3 পিসের সামান্য অংশ ছেড়ে রাকিবকে ফাঁসানোর চেষ্টা করেছে। ভিডিওটা দেখে মিম মাটিতে ধপ করে বসে পড়ে আর বিড়বিড় করে বলতে লাগলো, আমি কি করলাম? ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি একটাবারের জন্য ওর কথা শুনিনি। এটা আমি কি করলাম? বলে অজরে কান্না করতে লাগলো। মিমের এই অবস্থা দেখে মামি তড়িঘড়ি করে তার কাছে এসে বলল, কি হয়েছে মিম? তুই এমন করছিস কেন? আর এভাবে কাঁদছিসই বা কেন? মিম ওনাদের কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলতে লাগলো, আমি করলাম, এটা আমি করলাম। মামি সামনে পড়ে থাকা মোবাইলটা তুলে তারা ভিডিওটা দেখে ফেললো আর সত্যিটা জেনে গেল। ওনারাও ওনাদের ভুল বুঝতে পারলো আর অনুতপ্ত হলো। কিছুক্ষণ পর কান্নাকাটি থামিয়ে ছোট খালামণিকে ফোন করে আর বলে, ফুপি, আপনি এই ভিডিওটা কিভাবে পাইছেন? ওই ঘটনার দিন আমার ছোট মেয়েকে আমার ফোন ওর হাতে দিয়ে রাকিবের ঘরে খেলতে রেখে এসেছিলাম। তোমাদের মনে আছে কি না জানি না, ওই হয়তো ভুল করে ভিডিওতে চাপ দিয়েছে আর ভুলে ভিডিও হয়ে গেছে। আজকে ফোন চাপতে হঠাৎই বের হয়েছে। তবে এইটা বুঝতাম সত্যি কখনো গোপন থাকে না, কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েই যায়। আমার প্রথমে সন্দেহ হয়েছিল এই ঘটনাটা মিথ্যা, শুধু শুধু ছেলেটা কষ্ট পেল। বলেই ফোনটা কেটে দিল। মিম আবারও কান্না করতে লাগলো। মামি ওকে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ পর মিম বলল, মা, আমি রাকিব ভাইকে অনেক ভালোবাসি, আর আমি যতটা ভালোবাসি রাকিব ভাই আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু এই ঘটনার জন্য আমি ওর মুখ দেখতে বারণ করেছি, তাই ও আমেরিকায় চলে গেছে। বলেই মামিকে ধরে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। আর মামি ওকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, একদিন ঠিকই ফিরে আসবি। না মা, আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ও আর আমার কাছে ফিরে আসবে না। কিন্তু আমি এর অবশ্যই জবাব চাই। ওই ইতি থেকে কেন যে ও এমন করলো? বলেই বড় খালামণিকে মামাকে দিয়ে ফোন দেওয়ালো আর বলল, হ্যালো, ভাই বল। তোরা সবাই আজকে আমার বাসায় আয়, খুব জরুরি দরকার ছিল। কেন, কি হয়েছে? সেটা এলেই বুঝতে পারবি, আগে আয়। ওকে। আমার আম্মুকে একই কথা বলে মামা আসতে বলল, আব্বুকে সহ, সাথে ছোট খালামণিকেও। বিকেলের মধ্যে সব আব্বু আম্মু সহ সব খালামণিরা মামার বাড়িতে চলে আসলো। বিকেলে কিছুই পড়লো না। রাতে খাওয়া শেষে সবাই একত্রিত হলো। বড় খালামণি বলে উঠল, তা হঠাৎ জরুরি তলব, কিছু হয়েছে বলো তো ভাই। আপনাদেরকে একটা সিনেমা দেখানোর জন্য একত্রিত করা হয়েছে, যার লেখিকা আপনার মেয়ে ইতি। মানে এটুলো কি বলছো? বড়দের মাঝে বেয়াদবি করছো কেন মিম? আপনারাই দেখুন কে বেয়াদব। বলেই মিম সবাইকে ভিডিওটা দেখাতে লাগলো। ভিডিওটা দেখে মিমের মতো সবার চোখে কপালে উঠল। আম্মু তো দেখেই কেঁদে দিয়েছে। তার ছেলের কোনো দোষ নেই, আর তার সাথে এতদিন কি ব্যবহার করে এসেছে। বড় খালামণি তো মাথা নিচু করে আছে, যার জন্য আমার আম্মুকে কথা শুনিয়েছে। আজ সেখানে তার মেয়ে দোষী প্রমাণিত হয়েছে। সবাইকে ভিডিওটা দেখানোর পর ইতিকে সবাই জিজ্ঞাসা করলো, ইতি, তুমি কেন এমনটা করলে? চুপ করে আছো কেন? বলো, কেন এমন করলে? তারপর ইতি বলল, আমিও রাকিব ভাইয়াকে অনেক ভালোবাসি,
সেজন্য আম্মু খালামণিকে সেদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন বিশ্বাস করেন আমার মতো খুশি কেউ ছিল না। কিন্তু রাকিব ভাইয়া কি করলো, সবার সামনে আম্মুকে না বলে দিল, তাও কিছু করিনি। আবার আমি ভাইয়াকে সেদিন প্রপোজ করি, কিন্তু ভাইয়া সেদিনও আমাকে রিজেক্ট করে দিল, তাও ওই মিমের জন্য। তখন আমার অনেক রাগ হয়, আমার মধ্যে কি নেই যা মিমের মধ্যে আছে। তাই ভাবলাম আমি যদি ভাইয়াকে না পাই তাহলে মিমকেও পেতে দিব না। আর ভাইয়ার আমাকে রিজেক্ট করার শাস্তি হিসেবেও আমি এটা করেছি। সবাই ইতির কথা স্তব্ধ হয়ে গেল। মেয়েটি কি বলে, মনে মনে এত রাগ পুষে রেখেছে। সবাই হা করে ইতির দিকে তাকিয়ে আছে। একটু পর মিম ইতির কাছে আসলো আর এসেই, হ্যাঁ ঠিকই ধরেছেন, ইতির দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল আর ইতির গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। তারপর মিম বলল, তোমাকে আমি নিজের বড় বোন হিসেবেই মানতাম, আর তুমি কি না আমার জন্য মনে এত ঘৃণা পুষে রেখেছো। ছি, তুমি বোনের যোগ্যই হতে পারো না। বলেই কান্না করতে করতে রুমে চলে গেল। আম্মু কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি মা হয়ে আমার সন্তানকে চিনতে পারলাম না। কী রকম মা আমি! সেদিন যদি ওর কথা শুনতাম তাহলে আজও আমার বুকেই থাকতো। হায় আল্লাহ, আমি কি করলাম! বলেই অনেক কান্না করতে লাগলো। আব্বু আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। সেদিন রাতেই বড় খালামণি আর ইতি মামার বাসা থেকে চলে গেল। আব্বু আম্মু যেতে চাইলে নানি মামি মামার জোরাজুরিতে থেকে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আব্বু আম্মু বাসায় আসার জন্য রেডি হলেন। আসার সময় মিম বলল, ফুপি, রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ হলে আমাকে একটু বলবেন? ঠিক আছে। বলেই আব্বু আম্মু বাসার উদ্দেশ্যে রওনা করলেন। এভাবেই মান অভিমানের মধ্য দিয়ে আমার জীবন থেকে 4টা বছর পার হয়ে গেল। 4 বছর পর আমি পড়াশোনা শেষ করেছি আর আমেরিকাতেই খুব ভালো একটা জব পেয়েছি। আর নাফিসা এখন রাফির সাথে বাংলাদেশে। মানে নাফিসার এখানে এক ইংরেজের সাথে বিয়ে ঠিক হওয়াতে ও বাংলাদেশে রাফির কাছে চলে যায়। আর নাফিসা যাওয়ার ব্যাপারে ওকে সম্পূর্ণ হেল্প করেছি আমি। মানে নাফিসাকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব আমিই নিয়েছিলাম, কিন্তু নাফিসার আব্বু আম্মু সেটা জানে না। কিন্তু ওরা ঠিক করেছিল ওর আব্বু আম্মু যতদিন না রাফিকে মেনে না নিবে ততদিন তারা বিয়ে করবে না। কিন্তু নাফিসার আব্বু আম্মু এখন মেনে নিয়েছে। তাই কাল রাফি আর নাফিসার বিয়ে, আর সেটাও বাংলাদেশে। আমাকেও ইনভাইট করেছে। তো আমি যেতে পারবো না। কেন? এখানে অনেক কাজ। এত শত আমি বুঝি না। তুই আমার বিয়েতে আছিস, ব্যাস, আর কিছুই শুনতে চাই না। কারণ তোর জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। আমি তোদের জন্য এখান থেকে দোয়া করি, তোরা সুখে থাক। তোর এত কথা শুনতে চাই না। তুই আসবি, না হলে আমি বিয়েই করব না। আর না আসলে ভাববি আমাদের বন্ধু এখানেই শেষ। রাফি নামের কেউ তোর লাইফে ছিল না, এটা ভুলে যাবি। আর কিছু বলতেই দিল না, ফোনটা কেটে দিল। রাগ করেছে অনেক, কি আর করার। এখন বন্ধুত্ব রক্ষা করতে বাংলাদেশে যেতেই হবে। রাফির বিয়ে আজ থেকে 5 দিন পর, তাই 2 দিনের হাতের কাজগুলো কমিয়ে নিলাম। আর পরের দিন বাংলাদেশের জন্য টিকিট করে নিলাম। আজকেই রাত 11টার ফ্লাইট। সারা রাত প্লেনে কাটিয়ে সকাল 7টায় ল্যান্ড করলাম। 4 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। মনে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। দেশে পা পড়তেই আব্বু আম্মু সহ সবার কথা মনে পড়লো। রাফিকে বলিনি আমি আসি, গিয়ে একেবারে সারপ্রাইজ দেব। তাই এয়ারপোর্টের বাইরে এসে একটা বাসের টিকিট করে আরও 5 ঘন্টা গাড়িতে জার্নি করে দুপুরের মধ্যে চলে আসলাম বগুড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা রাফির বাসায় চলে আসলাম। বাসার সামনে দাঁড়াতেই মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। বাসার অনেক ডেকোরেশন করে সাজানো হয়েছে। আমি তাড়াতাড়ি করে রিক্সা ভাড়া মিটিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। দরজায় কলিং বেল চাপতে ভেতর থেকে আন্টি মানে রাফির আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখেই তো উনি চোখ ছানা বড়া করলেন। তারপর আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাকিব বাবা? এতদিন পর আন্টির কথা মনে পড়ে তোমার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? আমিও ভালো আছি বাবা। সবার কথাই মনে পড়ে আন্টি, আপনার কথা অনেক মনে পড়ে। তাই তো বাসায় না গিয়ে সরাসরি আপনার কাছে ছুটে এলাম। আসছো, ভালো করছো বাবা। রাফি তোমার জন্য মন খারাপ করে বসে আছে। হারামিটা কই? ভিতরেই আছে, আসো তুমি। হারামিটা কই? তারপর আমি আন্টির সাথে ভিতরে প্রবেশ করলাম। তারপর আন্টি বলল, রাফি একটু বের হ, দেখ কে এসেছে। রাফি বের হতে হতে বলল, কে আস? পুরোটা বলতেই পারলো না। তার আগে রাফির নজর আমার দিকে পড়ল আর বলল, রাকিব। রাফি আর কোনো কথা না বলে ওপর থেকে সোজা দৌড়ে এসে আমাকে চেপে ধরলো আর বলল, আমি ভাবছি সত্যি তুই আসবি না। তোর বিয়ে আর আমি না এসে থাকতে পারি? আমাকে বলিসনি কেন? আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম।
বললে তো আর এই সারপ্রাইজটা দিতে পারতাম না। আমার আর কিচ্ছুই চাই না দোস্ত, মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ। আমার ভালোবাসার মানুষ আমার হতে যাচ্ছে, আবার আমার বন্ধু আমার পাশে আছে। আর কি চাই? আমি দোয়া করি সারা জীবন এভাবেই হ্যাপি থাক। আমি চাই তুইও আমার মতো তোর ভালোবাসার মানুষকে নিজের করে পাস। সেজন্য আমি তোকে না জানিয়েই তোর মামাতো বোন মিমের খোঁজ নিয়েছি। রাফির কথায় একটু অবাক আর এক্সাইটেড হয়ে পড়লাম। কেমন আছে সে? ওর কি বিয়ে হয়েছে? ওর জামাই দেখতে কেমন রে? ভালো নেই রে, জানিস ও এখনো তোর অপেক্ষায় আছে। ও কেন অপেক্ষা করবে? ও তো আমাকে তার সামনে যেতে নিষেধ করেছে। আমার মুখটা সে আর কখনো দেখতে চায় না। কিন্তু এইটা সেদিন পর্যন্ত যেদিন ও সত্যিটা জানতে পারলো। আর শুধু মিমি না, তুই যাওয়ার 15 দিন পরেই সবাই জানতে পারে দোষটা কার ছিল। ইনফ্যাক্ট তোর আব্বু আম্মু তোর জন্য অপেক্ষা করে থাকে যে তুই কবে ফিরে আসবি। সত্যিটা সবাই জানলো কি করে? তারপর এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাফি আমাকে খুলে বলে। সব শুনে এখন আমার আব্বু আম্মুকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছে, কিন্তু 2 দিন পর রাফির বিয়ে। যদি বাসায় যাই তাহলে কিছুতে আর আসতে দেবে না, কারণ এতদিন পর ওনাদের ছেলেকে পাবে। আর এদিকে গেলে রাফি অনেক কষ্ট পাবে। তাই ভাবলাম কাল রাফির বিয়ে খেয়ে তারপর একেবারে বাসায় যাব। এতক্ষণ আমাদের কথা শুনে নাফিসাও নিচে আসলো। এসেই আমাকে বলল, রাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। বাহ, আমার বন্ধুকে পেয়ে তো তোমার এই বন্ধুকেই ভুলে গেছো। তুমি মনে হয় খুব মনে রাখছো। একটু ফোনও তো করো না। তোমার সাথে কথাই পারবো না রাফি, তোর জীবনটা তেজপাতা হবে। রাকিব, ভালো হবে না কিন্তু। বলেই আমি, নাফিসা, রাফি হাসতে লাগলাম। গেস্ট রুমে আমার থাকার ব্যবস্থা করা হলো। অনেক দূর থেকে এসে অনেক ক্ষুধা লেগেছে, তাই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সকালে রাফির বিয়ের আয়োজন করাতে সবাই অনেক ব্যস্ত। বিয়ে বাড়ি, অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমিও কাজে লেগে পড়লাম। রাফি আর রাফির আম্মু বলল, দোস্ত, মাংসের অর্ডার আর একটু বেশি দিতে হবে। তুই একটু গিয়ে কথা বলবি প্লিজ? সমস্যা নেই, আমি যাচ্ছি, কিন্তু তোর বাইক লাগবে। আরে এইটা বলা লাগে, তুই নিয়ে যা। রাফির দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আধা ঘন্টা বাইক চালিয়ে ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। তারপর রাফির কথা অনুযায়ী কাজটা সেরে ফেললাম। আবার বাইকটা চালিয়ে রাফিদের বাসায় চলে আসলাম। আমি বাসায় আসতেই রাফি বলে উঠল, রাকিব, আসছিস? কেন, কি হয়েছে? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বল? সেটা তুই তোর রুমে গেলেই বুঝতে পারবি। এত সাসপেন্স রাখছিস কেন? বল না, কি হয়েছে? তোর রুমে যেতে কি হচ্ছে? ওকে বলে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। আমার রুমের দরজা দাঁড়াতেই মনে হলো ভিতরে কেউ আছে। দরজা খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল। অবাক হয়ে আমার রুমে বসে থাকা দুটো মানুষকে দেখিয়ে চলেছি। তাদের দেখে অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো, কারণ তারা ছিল আমার প্রিয় আব্বু আম্মু। আমাকে দেখে আব্বু আম্মু নীরবে চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ আম্মু এসে আমাকে ঝাপটে ধরে কান্না করতে লাগলো আর বলল, এত রাগ তোর? আব্বু আম্মুকে একটাবার দেখতেও ইচ্ছা করেনি? এই 4টা বছর কি করে থাকতে পারলি আমাদের ছেড়ে? একটা বারও কি আমাদের কথা মনে হলো না তোর? তোমাদের কথা প্রতিনিয়ত মনে পড়তো আম্মু, কিন্তু তোমাদের অবহেলা আমার আর সহ্য হতো না। তাই চাইলেও যোগাযোগ করতে পারিনি আম্মু, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো আমাদের চাওয়ার কথা। তোকে মিথ্যা ভুল বুঝে এত দূরে রেখে কষ্ট দিয়েছি। সেদিন যদি তোর কথা শুনতাম তাহলে আজ তুই আমার থেকে কখনো দূরে থাকতি না। বাদ দাও আম্মু, অতীত মনে করতে চাই না। এখন বলো তোমরা কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু তোকে কাছে পেয়ে অনেক খুশি। পাশে থেকে আব্বু বলে উঠলো, আমার ছেলে তো আমাকে ভুলেই গেছে। কি যে বলো না আব্বু। বলেই আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। তারপর তাদের সাথে অনেকক্ষণ গল্প বললাম। আজকে আমি অনেক খুশি, আমার পরিবার আমার সাথে আছে, আবার আখের মতো সাপোর্ট করছে। আমি আম্মুকে বললাম, আম্মু মিমের কি খবর? সেও ভালো নেই, কারণ তুই চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস। তুই এসেছিস জানলে মিম সব থেকে বেশি খুশি হবে। আর জানিস, বিশ্বাস করলেও মিম কখনো বিশ্বাস করেনি যে তুই ফিরে আসবি না। ও বারবার বলতো আমার জন্য হলেও একদিনও ফিরে আসবি। সত্যিও তোকে অনেক ভালোবাসে। তোর বন্ধুর বিয়েটা হয়ে গেলে এবার আমরা তোর বিয়েটাও দিয়ে দেবো মিমের সাথে। না আম্মু, আমি মিমকে বিয়ে করতে চাই না। কি বলছিস সেগুলো? সত্যি বলছি। কারণটা জানতে পারি? কারণ ও আমাকে বিশ্বাস করে না। সেদিন আমি ওকে অনেকবার বলেছি আমার কোনো দোষ ছিল না, কিন্তু ও মোটেও বিশ্বাস করতে পারেনি। উল্টো আমাকে বলেছে কখনো যেন আমি আমার মুখটাকে না দেখাই।
তাই আমি তার কথাই পালন করছি। যেখানে আমাকে বিশ্বাসই করে না সেখানে আর যাই হোক ভালোবাসা নেই। আম্মু আমার কথা শুনে মাথা নিচু করে থাকলো। তারপর কিছুক্ষণ পর বলল, কিন্তু পরে তো ভুল বুঝতে পারছে। কিন্তু সেটা প্রমাণ দেখার পর। ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে প্রমাণ হওয়ার আগে আমাকে বিশ্বাস করতো, আমাকে সাপোর্ট করতো, কিন্তু ও সেটা করেনি। কিন্তু তারপর আম্মু আর কিছু বললো না। 2 দিন ধরে এখানে থেকে রাফি আর নাফিসার বিয়ে ধুমধাম করে হয়ে গেল। 2 দিন পর আমি আব্বু আম্মু আর রাফির বাসা থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে আসলাম। আম্মু বাসায় আসা মাত্র মা, মামি, নানি, খালামুনি তাকে ফোন করে জ্বালিয়ে দিল আমি দেশে ফিরেছি। শুনে মিম অনেক খুশি হলো আর মা মামির সাথে তৎক্ষণাৎ আসার জন্য বায়না ধরলো। দুপুরে আম্মু সব আমার পছন্দের খাবার তৈরি করেছে, তাই অনেকদিন পর আম্মুর হাতে রান্না পেয়ে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। বিকেলের মধ্যে মামা, মামি, নানি, খালামুনি আর মিম চলে আসলো। মিম এসেই আম্মুকে বলল, ফুপি রাকিব ভাইয়া কোথায়? আরে উত্তেজিত হচ্ছিস কেন? ও আছে। ফুপি বলো না রাকিব ভাইয়া কোথায়? ও ওর রুমে ঘুমায়। বলা মাত্র মিম আর এক মুহূর্ত দেরি না করে আমার রুমে হাঁটা দেওয়া শুরু করলো। সবাই আজব দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। আমার রুমের দরজার সামনে আসতেই মিমের হার্টবিট চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। তারপর মিম আস্তে করে দরজা খুলে আমার রুমে প্রবেশ করলো। আমার খাটের কাছে এসে আমাকে দেখেই নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমাকে ঘুম থেকে না তুলে আমার পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। মনে হয় কত বছরে আমাকে দেখার তৃষ্ণা আজ মেটাচ্ছে। হঠাৎ মিমের চোখের পানি আমার গালের উপর টপ টপ করে পড়াতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতে দেখে মিম আমার কপালে তার ঠোঁটের স্পর্শ দিচ্ছে। আমি লাফ দিয়ে উঠে বললাম, মিম তুমি এখানে? এগুলো কি করতেছো আর কখন এসেছো? মিম আমার কথা কোনো উত্তর দিল না, না দিয়ে শুধু দেখতে আছে। তারপর আমি আবার বললাম, কি হলো? হা করে তাকিয়ে আছো কেন? কিছু বলো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তোমাকে দেখার পর অনেক ভালো হয়ে গেছি। আমার কথা কি একবারও মনে পড়েনি 4 বছরে? আমি চুপ করে মাথা নিচু করে আছি। তারপর মিম আবার বলল, কি হলো উত্তর দাও। অনেক পড়েছে, কিন্তু তুমি নিচেই তো যোগাযোগ রাখতে নিষেধ করেছো, ভুলে গেছো? এবার মিম চুপ করে মাথা নিচু করে আছে। তার একটু পর মিম আবার বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, সেদিন আমার তোমার কথা শোনা উচিত ছিল। বাদ দাও ওসব কথা, অতীত মনে করতে চায় না। তাহলে বলো আমাকে ক্ষমা করেছো? তাহলে একটা কথা বলবো? বলো। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? আমি মিমের কথা শুনে ভাবতে লাগলাম। আমার ভাবা দেখে মিম আবার বলল, কি হলো, এত কি ভাবছো? কিছু না। তাহলে বলো, আমি কি তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, বলে আমি মিমকে পাশ কাটিয়ে আমার ওয়াশরুমে চলে গেলাম। আমার এরকম আচরণে মিম একদম আশা করেনি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি মিম আমার রুম থেকে চলে গেছে। যাক, ভালোই হয়েছে। তারপর রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মা, মামি, নানি, খালামুনি আর আম্মু মিলে হেসে হেসে আড্ডা দিচ্ছে। ততক্ষণে বাইরে সন্ধ্যা নেমে এসেছে। আমি, মা, মামি, নানি, খালামুনি সবার সাথে কৌশল বিনিময় করলাম। তাদের খাওয়ার সময় মিমের সাথে খুব বেশি কথা বলিনি। খাওয়া শেষে আমি আমার রুমে চলে আসলাম। রাতে ঘুম ধরছে না, তাই একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে চলে আসলাম। একটু পর কারো আসার শব্দ শুনতে পেলাম। বসতে আর বাকি রইল না এটা মিম। ওর নীরবতা আমার অনুভব করতে পারি। আমি ওর উল্টো দিকে ঘুরে আছি। উল্টো দিকে ঘুরে থেকেই বললাম, তুমি এত রাতে এখানে? তুমি কি করে বুঝলে আমি এসেছি? সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো তো, এত রাতে এখানে এসেছো কেন? কেউ দেখলে কি ভাববে? কেউ কিছুই ভাববে না। তুমি এখান থেকে যাও প্লিজ। আগে বলো, তখন আমার কথার উত্তর না দিয়ে ওভাবে চলে আসলে কেন? কখন আর কোন কথা বলছো? সন্ধ্যায় যখন বললাম তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি, তখন? কাজ ছিল। কি কাজ? সবকিছু তোমাকে বলতে আমি বাধ্য নই। তুমি আর আমার আগে রাকিব ভাইয়া নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি এমনই ছিলাম আর এমনই আছি। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি কি এখন আমাকে ভালোবাসো না? আমি কোনো কথা না বলে চুপ করে আছি। তখন মিম আবার বলে উঠলো, আমি বুঝে গেছি তোমার এই চুপ থাকার মানে কি। কারণটা শুনতে চাই। আমার দোষ কি ছিল? তুমি এখনো বুঝতে পারছো না কারণটা কি? না, তুমি বলো। কারণ তুমি আমাকে কখনো ভালোই বাসনি, তাই আমার প্রতি তোমার কোনো বিশ্বাসই ছিল না। সেদিন আমি তোমাকে অনেকবার বলেছি আমার কোনো দোষ ছিল না, কিন্তু তুমি মোটেও বিশ্বাস করতে পারোনি। উল্টো আমাকে বলেছো কখনো যেন আমি আমার মুখ তোমাকে না দেখাই।
যেখানে আমাকে বিশ্বাসই করো না, সেখানে আর যাই হোক ভালোবাসা নেই। এবার মিম আমার কথাগুলো শুনে মাথা নিচু করে আছে। তারপর কিছুক্ষণ পর বলল, কিন্তু আমি তো ভুল বুঝেছি। কিন্তু সেটা প্রমাণ দেখার পর। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে প্রমাণ হওয়ার আগে আমাকে বিশ্বাস করতে, আমাকে সাপোর্ট করতে, কিন্তু সেটা তুমি করোনি। তার চেয়ে ইতি আমাকে সত্যিকারের ভালোবেসে, কেননা ও আমার ভালোবাসা পাওয়ার জন্য এগুলো করেছে। ও আমার ভালোবাসা পাওয়ার জন্য নিজের মান সম্মানের দিকে পর্যন্ত না তাকিয়ে নিজেকেও দোষারোপ করেছে। আর কিছু শুনতে চাও? না চাইলে ইউ ক্যান গো নাও। আমার কথাগুলো শুনে মিম কান্না করতে লাগলো। তাই আমি ধমকে সুরে বললাম, এই তোমার ন্যাকা কান্না অন্য কোথাও গিয়ে কাঁদো, আমাকে একটু একা থাকতে দাও। ইউ ক্যান লিভ নাও। আমার ধমক শুনে মিম আরো জোরে কান্না করতে করতে নিচে চলে গেল। করুক, আমার কি। আমিও আরো কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে রুমে চলে আসলাম। কখন যে ঘুমিয়ে গেছে যায় না। সকালে ঘুম থেকে একটু দেরিতেই ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মা, মামি, আব্বু, আম্মু সবাই আছে, কিন্তু মিম নেই। ওকে সকাল থেকেই দেখতে পাচ্ছি না। নাস্তা টেবিলে বসতেই মামি আমাকে বলে উঠলো, রাকিব, এটা তুমি ঠিক করনি। কোনটা মামি? কাল রাতে যেটা হয়েছে। মিম সারা রাত অনেক কান্না করেছে। তুমি যখন ছিলে না, ও সব সময় তোমার কথা বলি কান্না করে। সত্যি, ও তোমাকে অনেক ভালোবাসে। তোমার আসার খবর পেয়ে ও অনেক খুশি হয়েছিল। এর মধ্যে ওর বিয়ে দেওয়ার কথাও বলেছিলাম, কিন্তু ও তোমাকে ছাড়া বিয়ে করবে না। অনেক আশা নিয়ে এখানে আসছিল, কিন্তু তুমি এটা কি করলি? মিম কোথায়? তখন মামি বলল, সকালে উঠেই বাসায় চলে গেছে। আপনি চিন্তা করেন না, রাগ কমলেই সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। সকালে খাবারের পর মা, মামি, নানি, খালামুনি সবাই চলে গেল। কারণ থাকতে চাইলেও বাসায় মিম একা আছে, তাই চলে যেতে হলো। এভাবেই কয়েকদিন কেটে গেল। মিমের সাথে আমার কথা হয় না, হয়তো এখনো রেগে আছে। আরো 3 দিন পর দুপুরবেলা আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ আম্মু হাঁপাতে হাঁপাতে আমার রুমে এসে হাজির। আমি আম্মুর এই অবস্থা দেখে বললাম, কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? মিম মিম মিম? কি হয়েছে মিমের? তারপর আম্মু যা বলল তা শুনে আমার চোখ কপালে উঠল। কারণ আম্মু বলল, মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখন হাসপাতালে আছে, তোর মামা ফোন করেছিল। আম্মুর কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আম্মুকে বললাম, কি 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 বলছো কি এগুলো? কেন? তোর জন্যই এসব হয়েছে। বলেই আম্মু কান্না করতে লাগলো। আমি আম্মুকে বললাম, প্লিজ কান্না থামাও আর তাড়াতাড়ি চলো। কিছুক্ষণের মধ্যে আমি, আব্বু আর আম্মু মামার দেওয়া ঠিকানা অনুযায়ী হাসপাতালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মা, মামি কপালে হাত দিয়ে চেয়ারে বসে আছে। আমাদের দেখেই ওনারা কাছে এসে কান্না করতে করতে বললেন, আপা, আমার একটাই মেয়ে। এই মেয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। চিন্তা করো না ভাবি, ওর কিছুই হবে না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এলেন। আমরা সবাই ছুটে ডাক্তারের কাছে গেলাম। মামা বললেন, ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? এখন সে বিপদমুক্ত, আপনারা দেখা করতে পারেন। ধন্যবাদ ডাক্তার। তারপর একে একে সবাই মিমের সাথে দেখা করে এলো। তারপর আম্মু এসে বলল, তুই যাচ্ছিস না কেন? ওর চোখ জোরে শুধু তোকে খুঁজছে, নাকি এখনো তোর এগো ধরে রাখবি? তারপর সবার জোরাজুরিতে আমি মিমের কেবিনে প্রবেশ করলাম। আমাকে দেখেই প্রথমে মুখে হাসির এক চিলতে বেরিয়ে এলো। তার একটু পরে অভিমানী মুখ নিয়ে আমার দিক থেকে চোখ সরিয়ে নিল। ওর এইসব কাণ্ড দেখে আমি নিজেই মনে মনে হাসতে লাগলাম। তারপর একটা চেয়ার টেনে মিমের পাশে গম্ভীর মুখ নিয়ে ওর কাছে গিয়ে বললাম, মিম, এইসব কেন করেছো? এইসব পাগলামের মানে কি? সেটা তোমাকে কেন বলবো? তুমি কেন এসেছো? দেখতে আসছো মরছি না বেঁচে আছি? সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। সরি বলার দরকার নেই, আমি তোমার কেউ না, তুমি চলে যাও। সত্যি চলে যাব? আমি জানি না। তারপর ওকে খেপানোর জন্য বললাম, ঠিক আছে, কি আর করার, যখন পাত্তাই দিচ্ছ না তাহলে আমি ইতির কাছে যাই। বলেই চেয়ার থেকে যখন উঠতে যাব, ঠিক তখনই মিম আমার শার্টের গলা চেপে ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমি আচমকা ওর ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বড় বড় করলাম। কিছুক্ষণ এভাবেই থাকার পর মিম আমাকে ছেড়ে দিল আর বলল, কুত্তা, তুই খালি এক পা এখান থেকে গিয়ে দেখ, তোর পা ভেঙে আমি একসাথে এখানে ফেলে রাখবো। কেন? কেন বোঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার উপরে আর রেগে থেকো না, আর কখনো তোমাকে অবিশ্বাস করবো না। আর একটাবার সুযোগ দিয়ে দেখো। ওকে, দিতে পারি, একটা শর্তে। সব রাজি। আরে আগে শোনো তো। বলো।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মুখটাই আগে দেখতে চাই। 3 বেলা 3 বার করে আই লাভ ইউ বলতে চাই। 3 বেলা করে কপালে কিস করতে চাই। প্রতিটি বিকাল তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই। রাগ করে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে জড়িয়ে ধরতে চাই। রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। মাঝে মধ্যে সারা রাত তোমার সাথে গল্প করে কাটিয়ে দিতে চাই। বিয়ের পর প্রতিদিন শাড়ি পরিয়ে দিতে চাই। অবশেষে বলতে চাই তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতে চাই। মিম আমার কথাগুলো শুনে হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, কি পারবে তো আমার এগুলো অত্যাচার সহ্য করতে? অবশ্যই পারবো। সব মেয়েরাই তো এমন ভালোবাসা চায়। আমি অনেক ভাগ্যবতী যে না চাইতেই পেয়ে গেছি। তারপর মিমের কপালে আলতো করে ভালোবাসার পরশ শিখে দিলাম। আর মিমও লজ্জায় আমার বুকে মাথা লোকালো। অবশেষে আবারও পূর্ণতা পেল আরও একটি ভালোবাসার। সবাই রাকিব আর মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কিছু বলার নাই। আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন।